হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। আমি সুস্মিতা, আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। তোমরা জানো আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য নিউ অনেক কিছু নিয়ে আসছি যাতে তোমাদের সুবিধা হয়, তোমাদের যাতে এক্সামের মধ্যে কাজে আসে। তো সেই দিকটা লক্ষ্য রেখেই আজকে আমি তোমাদের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন আনসার প্র্যাকটিস আমি শুরু করেছি। তো আজকে হলো চ্যাপ্টার 1 থেকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে ইম্পর্টেন্ট 100 অ্যাবাভ কোশ্চেন আমি ডিসকাস করব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এরকম করে সিডিপি থেকে টেট 1 এবং টেট 2 র ক্ষেত্রে সবগুলি টপিকেরই আমি ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। আমরা এখানে কোশ্চেন আনসার প্র্যাকটিস করব। কারণ কনসেপ্ট ক্লাস অলরেডি দেওয়া হয়েছে, আমাদের চ্যানেলেও রয়েছে। তাছাড়া যারা কোর্সটা নিয়েছো, চাণক্য ব্যাচ নিয়েছো বা যারা নেবে, সেখানে কিন্তু একদম নিউ আপডেটেড ক্লাস দেওয়া হয়েছে। প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকেরই ডিপলি ডিসকাস করা রয়েছে সেই কোর্সটাতে। তো যারা দেখোনি তোমরা কোর্সটা নিয়ে দেখতে পারো। আর যারা অলরেডি দেখছো তো তোমরা সেখানে ক্লাস তো দেখছোই, আর এখানে কিন্তু কোশ্চেন আনসারও প্র্যাকটিস হয়ে যাবে। তো যারা নতুনভাবে প্রিপারেশন শুরু করেছো তাদের জন্য এই ক্লাসটা কাজে আসবে, এবং যারা আগে থেকেই তোমরা পড়ে আসছো, রিভিশন করছো, তোমাদের জন্য কিন্তু এটা একটা মক টেস্ট হিসাবে হয়ে যাবে। তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তাহলে আজকে আমি তোমাদের জন্য সিডিপি থেকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি অ্যান্ড বিকাশ যে চ্যাপ্টারটা রয়েছে, একদম প্রথম চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা থেকে 100টার উপরে কোশ্চেন আনসার ডিসকাস করব। তো ক্লাসটা লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা। সো 1 নম্বর, শিশু বিকাশ হলো, শিশুর বিকাশটা কি, যে ডেভেলপমেন্টটা কি? উচ্চতা, ওজন বৃদ্ধি, কাজে পারদর্শিতা বৃদ্ধি ইত্যাদি। তো শিশুর বিকাশটা কি? শিশুর বিকাশটা হলো যেরকম যে উচ্চতা বাড়ছে, ওজন বৃদ্ধি পাচ্ছে, তার যে কাজের যে পারদর্শিতাটা সেই কাজটা করতে পারছে, তার যে এখন শারীরিক ডেভেলপমেন্ট হচ্ছে, এই সব কিছু মিলিয়েই কিন্তু ডেভেলপমেন্টটা হয়, বিকাশটা হয়ে থাকে। তো এই যে বৃদ্ধিটা কি? বৃদ্ধিটা হলো যেরকম উচ্চতা বাড়ছে, ওজন বাড়ছে, যেটা আমরা মেজার করতে পারছি, ওইটা হলো বৃদ্ধি, ওইটা হলো গ্রোথ। ধরো এটা হলো গ্রোথ। ম্যাচুরেশন কি? কোনো কাজ করার জন্য, সেই কাজটা করার জন্য কতটুক যে ম্যাচিউর হলে, ধরো একটা বাচ্চা জন্ম হওয়ার পর সে 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 তো আর হাঁটতে পারবে না। তো সে হাঁটতে কখনই পারবে? যখন তার পায়ের মাংসপেশিগুলি এরকম একটা ম্যাচিউর হবে। তো কোনো একটা কাজ করার জন্য সে যখন ম্যাচিউর হবে, তো এটাকে বলা হয় ম্যাচুরেশন। আর এই বৃদ্ধি আর ম্যাচুরেশন কি? এই দুইটাই হলো বিকাশের পার্ট। তো বিকাশটা হলো এই যে বৃদ্ধি, ম্যাচুরেশন ও সবগুলো মিলিয়েই কিন্তু বিকাশটা হয়। আর বিকাশটা যে সারা জীবন চলতে থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশটা চলতে থাকে। কারণ বিকাশটা হলো একটা কন্টিনিউয়াস প্রসেস। তো বিকাশটা আমরা বলতে পারি ওজন ও বৃদ্ধি, তারপর যেরকম কাজের পারদর্শিতা বৃদ্ধি ইত্যাদি। তো এটা হলো শিশুর বিকাশ। নেক্সট রয়েছে 2 নম্বরে, দেখো বিকাশের ফলে কি হয়ে থাকে? বিকাশের ফলে 4 রকমের পরিবর্তন হয়ে থাকে। তো বিকাশের ফলে কয় রকম পরিবর্তন হয়? 4 রকম। সেগুলি কি কি? শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, আনুপাতিক পরিবর্তন, পুরনো বৈশিষ্ট্যগুলি বিলুপ্তি এবং নতুন বৈশিষ্ট্যের আত্মীকরণ। যে বিকাশের ফলে 4 রকমের চেঞ্জেস হয়ে থাকে। যে একটা একটা শিশুর মধ্যে 4 রকমের কি চেঞ্জেস হয়ে থাকে? যেরকম শারীরিক পরিবর্তন হচ্ছে, ফিজিক্যাল চেঞ্জেসগুলো হচ্ছে, মানসিক পরিবর্তন হচ্ছে, তারপর আনুপাতিক পরিবর্তন হচ্ছে, এবং পুরনো যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি বিলুপ্তি হয়ে নতুন বৈশিষ্ট্য আয়ত্তীকরণ হয়ে থাকে। এগুলি হয় কিসের ফলে? বিকাশের ফলে, ডেভেলপমেন্টের ফলে হয়ে থাকে। 3 নম্বর, প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয় এগিয়ে থাকে তা হলো কল্পনা শক্তি। যে প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের থেকে, এখন ধরো যারা প্রাপ্তবয়স্ক রয়েছে, বা ধরো এখন আমাদের কথা বলি, আমরা যে স্টেজে রয়েছে, আমাদের থেকে শিশুরা কিন্তু অনেক দিকে এগিয়ে থাকে। কোন দিক থেকে এগিয়ে থাকে? কল্পনা শক্তি। তারা অনেক কিছু কল্পনা করে, যেটা ধরো বাস্তবে নিয়েও সেটাও কিন্তু কল্পনা করে থাকে। তো প্রাপ্তবয়স্ক তাদের অপেক্ষা শিশুদের যে বিষয়টাতে এগিয়ে থাকে সেই বিষয়টা হলো কল্পনা শক্তি, যে ইমাজিনেশন যে পাওয়ারটা সেটা। নেক্সট, তারপর রয়েছে 4 নম্বরে, শিশুর আত্ম উপলব্ধিতে সাহায্য করে। শিশুর যে আত্ম উপলব্ধিতে সাহায্য করে কি? শিশুর উত্তম স্বাস্থ্য, নিজ সম্পর্কে সঠিক ধারণা অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন। নেক্সট 5 নম্বর, শিশুর বিকাশের ক্ষেত্রে কি হয়? প্রথম দিকে বিকাশ পরবর্তীতে বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ। যে প্রথম দিকে যে বিকাশটা হয় সেটা পরবর্তীতে যে বিকাশটা হয় সেটার তুলনায় তাৎপর্যপূর্ণ। তারপর রয়েছে
শৈশবকালীন বিকাশের যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ তা হলো যে শৈশবকালীন বিকাশের ক্ষেত্রে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ সেগুলি কি? সেগুলি হলো পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, পরিবারের সদস্য বা পিতামাতার দ্বারা অবহেলিত না হওয়া, উৎসাহজনক পরিবেশ যা শিশুর দৈহিক ও মানসিক বিকাশের ইতিবাচক ভূমিকা গ্রহণ করে। যে শৈশবকালীন যে বিকাশে যখন শৈশবকালে থাকে মানে ইনফ্যান্সি স্টেজে থাকে বলতে পারি আমরা যে 0 to 2 ইয়ার্স যখন ইনফ্যান্সি স্টেজে থাকে শৈশবকালীন সময়টাতে ওই সময়ে যে শিশুর বিকাশ হয়ে থাকে সেই বিকাশের সময় কিছু বিষয়ের উপর গুরুত্ব দেওয়াটা খুবই জরুরি। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি কীরকম যেরকম পরিবারের সাথে পরিবারের যে অন্যান্য যে সদস্যরা রয়েছে সবার সঙ্গে একটা পারস্পরিক সম্পর্ক থাকা, তারপর পরিবারের যে সদস্য বা পিতামাতা রয়েছে তাদের দ্বারা যাতে অবহেলিত না হয়, তারা যাতে শিশুদের অবহেলিত না করে সেই জিনিসটাও কিন্তু গুরুত্ব দিতে লাগবে। উৎসাহজনক পরিবেশ যা শিশুর দৈহিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে। তো এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কখন? যখন শৈশবকালে শিশুদের বিকাশ হয় তখন এই বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়াটা খুবই জরুরি। নেক্সট রয়েছে 9 নাম্বার, শিশু বিকাশ বা উন্নয়ন সম্পর্কে সঠিক হলো শিশুর বিকাশ বা শিশুর যে উন্নয়ন হয় সেই সম্পর্কে সঠিকটা কি? এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশুর যে বিকাশটা ডেভেলপমেন্টটা এটা কি? এটা হলো একটা জীবনব্যাপী প্রক্রিয়া, মানে এটা কন্টিনিউয়াস প্রসেস, লাইফ লং এটা চলতে থাকে। এটি জৈবিক, এটি হলো জৈবিক, প্রজ্ঞামূলক এবং সামাজিক প্রাক্ষবিক প্রক্রিয়া। মানে শিশুর বিকাশটা বা যে উন্নয়ন সম্পর্কে কি সঠিক? যে শিশুর বিকাশটা হলো একটা জীবনব্যাপী প্রক্রিয়া, এটি হলো জৈবিক প্রক্রিয়া, এটি হলো প্রজ্ঞামূলক এবং এটি কি সামাজিক প্রাক্ষবিক প্রক্রিয়া। নেক্সট রয়েছে মিলিত রূপ, এটি হলো এক ধরনের প্রগতি প্রক্রিয়া, এটি একটি বহুমাত্রিক প্রক্রিয়া, এটি ঐতিহাসিক শর্তাবলী দ্বারা প্রভাবিত হয়, এটি এক ধরনের নমনীয় প্রক্রিয়া। তো বেসিক্যালি এখানে কি বলা হয়েছে দেখো, যে শিশুর যে বিকাশটা এটা হলো কি প্রথমত জীবনব্যাপী প্রক্রিয়া, এটি একটি জৈবিক প্রক্রিয়া, তাছাড়া এটি প্রজ্ঞামূলক মানে কগনিটিভ ডেভেলপমেন্ট, সামাজিক ও প্রাক্ষবিক যে সামাজিক এবং প্রাক্ষবিক মানে কি যে ইমোশন, এই সব কিছু যে সমাজ ইমোশন এই সব কিছুর মিলিত একটা রূপ, এই সব কিছু মিলিয়েই কিন্তু শিশুর ডেভেলপমেন্ট হয়ে থাকে। তাই এটি হলো এক ধরনের প্রগতিশীল প্রক্রিয়া, এটি একটি যে প্রোগ্রেসিভ মানে প্রগতিশীল প্রক্রিয়া, এটি একটি বহুমাত্রিক প্রক্রিয়া, এটি হলো একটি বহুমাত্রিক প্রক্রিয়া। এটি ঐতিহাসিক শর্তাবলী দ্বারা প্রভাবিত হয়, এটি হলো এক ধরনের নমনীয় প্রক্রিয়া। তো এগুলি হলো শিশুর বিকাশ বা উন্নয়ন সম্পর্কে কিছু ধারণা, খুব ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে 10 নাম্বার, ব্যক্তির জন্মগত উপাদান বা বৈশিষ্ট্য কী নামে পরিচিত? ব্যক্তির যে জন্মগত উপাদান বা যে বৈশিষ্ট্য রয়েছে সেটা অন্য আর কী নামে পরিচিত? অন্য জেনোটাইপ নামে পরিচিত। তো ব্যক্তির জন্মগত উপাদান বা বৈশিষ্ট্য জেনোটাইপ নামে পরিচিত। নেক্সট, জেনোটাইপ যখন পর্যবেক্ষণযোগ্য ও পরিমাপযোগ্য বৈশিষ্ট্যের মাধ্যমে প্রকাশিত হয় তখন তাকে বলা হয় ফেনোটাইপ। যে জেনোটাইপটা কি? জেনোটাইপ হলো জন্মগত উপাদান বা বৈশিষ্ট্য, আর সেই জেনোটাইপটা যখন পর্যবেক্ষণযোগ্য বা পরিমাপযোগ্যের বৈশিষ্ট্যের মাধ্যমে প্রকাশিত হয় তখন সেটাকে কি বলা হয়? ফেনোটাইপ বলা হয়। প্রাক জন্মকালীন বিকাশ বলতে বোঝায়, প্রাক জন্মকালীন বিকাশ বলতে কি বোঝায়? শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত, মানে প্রাক জন্মকালীন যে সময়টা সেটা কোনটা? সেটা হলো মানে যখন মাতৃগর্ভে থাকে, যখন একটা শিশু তার মাতৃগর্ভে থাকে যে সময়টা, ওই সময় তার যে ডেভেলপমেন্ট হয়ে থাকে, যে বিকাশ হয়ে থাকে সেটাই হলো প্রাক জন্মকালীন বিকাশ। যে মাতৃগর্ভে থাকাকালীন মানে সে যখন ভূমিষ্ঠ হয়, শিশুটা যখন ভূমিষ্ঠ হওয়া থেকে 9 মাস পর্যন্ত মাতৃগর্ভে থাকে তখন কিন্তু তার যে বিকাশটা সবচেয়ে বেশি, তার যে দৈহিক বিকাশটা সবচেয়ে বেশি কিন্তু হয়ে থাকে, তখনই কিন্তু তার যে পুরো বডিটা হয়ে থাকে, হাত পা ব্রেন ফেস সব কিছু কিন্তু তখনই হয়ে থাকে। তো এখন যদি কোশ্চেন আসে যে কোন সময় কোন স্টেজের মধ্যে শিশুর সবচেয়ে বেশি বিকাশ হয়, তখন কিন্তু হবে কি প্রাক জন্মকালীন সময়। কিন্তু যদি কোশ্চেনটা মেনশন করে দেয় জন্মের পর কখন, জন্মের পর কোন স্টেজের মধ্যে সবচেয়ে বেশি বিকাশ হয়, তখন কিন্তু হবে ইনফ্যান্সি 0 to 2 ইয়ার্স। ওকে, তো দুইটার মধ্যে কিন্তু কনফিউজড হবে না। যদি জন্মের পর বলা হয় তাহলে ইনফ্যান্সি, আর যদি মানে এরকম ওভারঅল বলা হয় তখন কিন্তু হবে প্রাক জন্মকালীন। এনিওয়ে প্রাক জন্মকালীন সময়টা হলো মাতৃগর্ভে থাকাকালীন যে সময়টা। তো ভূমিষ্ঠ হওয়ার পর একদম জন্ম পর্যন্ত, জন্মের আগে পর্যন্ত যে সময়টা যে ডেভেলপমেন্ট হয়ে থাকে ওইটাকেই বলা হয় প্রাক জন্মকালীন বিকাশ। নেক্সট রয়েছে 13 নম্বরে জীবন বিকাশের যে স্তরটা সেটা কি? প্রাক জন্মকালীন, বাল্যকাল, শৈশবকাল, বয়ঃসন্ধিকাল, তারপর বয়স্ককাল। তো জীবন বিকাশের স্তর রয়েছে মানে লাইফের যে ডেভেলপমেন্ট রয়েছে তার স্টেজ রয়েছে। প্রথমে হলো প্রাক জন্মকালীন মানে প্রিন্যাটাল, এটা হলো যে মাতৃগর্ভে থাকাকালীন যে সময়টা। তারপরে আসলো কি, তারপর আসবে এখানে একটু ভুল হয়েছে, আগে শৈশবকাল আসবে তারপর বাল্যকাল আসবে। মানে প্রথমে হবে প্রিন্যাটাল, কি হবে? প্রথমে প্রিন্যাটাল হবে, তারপরে আসবে ইনফ্যান্সি মানে শৈশবকাল, তো এটা হবে 0 to 2 ইয়ার্স মানে
মানে জন্মের পর থেকে 2 বছর। তারপর আসবে চাইল্ডহুড, তারপর কি আসবে চাইল্ডহুড, সেটা হবে এই যে 2 to 11 or 12 ইয়ার্স হবে। তার মধ্যে চাইল্ডহুডকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো আর্লি চাইল্ডহুড, একটা হলো লেটার চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড হলো চাইল্ডহুডের প্রথম দিকের সময়টা, মানে 2 থেকে 6 বছর, এবং 7 থেকে 11 বছর হলো লেটার চাইল্ডহুড। চাইল্ডহুডের পরে শুরু হয় টিনেজ মানে বয়ঃসন্ধিকাল, তারপরে হবে বয়স্ককাল। ওকে, নেক্সট রয়েছে 14 নম্বর শৈশবকাল। এই যে শৈশবকালটা রয়েছে সেটা কোন সময়টা? শৈশবকালটা হবে জন্ম থেকে 2 বছর, জন্ম থেকে 2 বছর মানে এটা হলো ইনফ্যান্সি। ওকে, তো আগে 13 নম্বর কোশ্চেনটা একটু ঠিক করে নেবে, কারণ শৈশবকাল আগে হবে, বাল্যকালটা পরে হবে। এনিওয়ে দেখো, শৈশবকাল কোন সময়টা? জন্ম থেকে 2 বছর মানে 0 to 2 ইয়ার্স। বাল্যকালটা কি? বাল্যকালটা হবে 2 বা 3 থেকে 11 বা 12 বছর পর্যন্ত যে সময়টা, সেটা বাল্যকাল। বাল্যকালকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো কি, একটা হলো মানে আর্লি চাইল্ডহুড আর একটা হলো লেটার চাইল্ডহুড। নেক্সট বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল হলো 13 থেকে 19 বছর বা 12 থেকে 19 বছর এরকম ধরা হয়, তো অপশন বুঝে অ্যান্সারটা করবে। নেক্সট আর বয়স্ককাল হলো 20 থেকে মৃত্যু পর্যন্ত, 20 থেকে একদম মৃত্যু পর্যন্ত যে সময়টা সেটা হলো বয়স্ককাল মানে অ্যাডাল্টহুড। নেক্সট বিকাশের উপাদানগুলি হলো, বিকাশের যে উপাদান সেগুলি কি? বৃদ্ধি ও পরিণমন, অভিজ্ঞতা, সামাজিক যোগাযোগ ইত্যাদি, এই সবগুলি কি? এগুলি হলো বিকাশের উপাদান। নেক্সট রয়েছে 19 নাম্বার বিকাশ হলো, বিকাশটা কি? বিকাশ হলো পরিণমন ও শিখনের ফল। বিকাশ হলো যে পরিণমন রয়েছে এবং তার শিখনের ফলটা হলো যে বিকাশ। মানে আমরা বলতে পারি পরিণমন মানে কি? মেচুরেশন। শিখন মানে কি? লার্নিং। এখন ধরো কোনো একটা বাচ্চা সে কথা বলতে শিখবে, সে কখন কথা বলতে শিখবে? বা ধরো সে এখন দৌড়াতে শিখবে, সে কখন দৌড়াতে শিখবে? যখন তার পায়ের যে মাংসপেশিগুলি বা তার বডির যে মাসেলসগুলা বা তার বডিটা এরকম ম্যাচিউর হবে, ম্যাচুরেশন আসবে, তখনই কিন্তু সে দৌড়াতে শিখবে। মানে ম্যাচুরেশন হলে সে শিখতে পারবে, একটা জিনিস শিখবে, সে পড়বে, আবার একটু হাঁটবে, দৌড়াবে, আস্তে আস্তে শিখবে। তো ম্যাচুরেশন আর শিখন মানে পরিণমন আর লার্নিংটা, শেখনটা, এই দুইটা মিক্সড হয়ে যে রেজাল্টটা হয় ওইটাই হলো কি? ওইটা বিকাশ হচ্ছে। কারণ এখন ধরো যদি যদি কোনো একটা বাচ্চা পায়ের মাসেলসগুলি সেরকম ম্যাচিওর না হয়, তাহলে কিন্তু সে দৌড়াতে শিখতে পারবে না। যদি ম্যাচিওর হয় তবেই সে শিখতে পারবে। তো পরিণমন আর শিখনের যে ফলটা সেটাই কিন্তু বিকাশ। তাছাড়া কি রয়েছে? বংশগতি ও পরিবেশের উপর নির্ভরশীল। যে বংশগতি, হেরিডিটি এবং এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। কোনো একটা শিশুর কি বিকাশ হবে, তার যে ডেভেলপমেন্ট হবে, সেটা কিন্তু হেরিডিটির উপর, বংশগতির উপর এবং পরিবেশের উপর খুব গুরুতরভাবে নির্ভরশীল। এই প্রক্রিয়া একটি নির্দিষ্ট ক্রম ও ধারা বর্তমান, আর এই প্রক্রিয়ার মধ্যে একটা নির্দিষ্ট ক্রম বা ধারা বর্তমান রয়েছে। ওকে, তো এটা হলো বিকাশ। নেক্সট রয়েছে 20 নাম্বার। 20 নাম্বারে কি রয়েছে দেখো, শিশুর পরিণমন শুরু হয়, শিশুর যে পরিণমনটা, ম্যাচুরেশনটা কখন থেকে শুরু হয়? মাতৃগর্ভ থেকেই কিন্তু এটা পরিণমনটা শুরু হয়। নেক্সট হলো বৃদ্ধি হলো এক ধরনের, বৃদ্ধিটা কি? বৃদ্ধি হলো এক ধরনের সাময়িক প্রক্রিয়া, মানে এটা একটা টেম্পোরারি প্রসেস, কারণ বৃদ্ধি একটা সময় পর্যন্ত হয়, তারপর কিন্তু আর বৃদ্ধিটা হয় না। এখন ধরো যে আমাদের যদি এই যে আমাদের হাইট কিন্তু একটা সময় পর্যন্ত হয়েছে, ধরো এখন 16 এরকম একটা এজ পর্যন্ত আমাদের হাইটটা যতটুকু লম্বা হওয়ার আমরা হয়েছি, তারপরে কিন্তু আমরা কিন্তু আর লম্বা হব না। আমরা এখন যতই ট্রাই করি না কেন, আমরা কিন্তু আর লম্বা হব না। তো বৃদ্ধিটা একটা সময় পর্যন্তই হয়, তার জন্য এটা হলো সাময়িক প্রক্রিয়া। নেক্সট হলো 22 নাম্বার বিকাশ এক ধরনের, বিকাশটা কি? বিকাশ হলো জীবনব্যাপী প্রক্রিয়া। যে বৃদ্ধিটা কি ছিল? বৃদ্ধি হলো একটা সাময়িক প্রক্রিয়া, কিন্তু বিকাশ কিন্তু একটা জীবনব্যাপী প্রক্রিয়া। বিকাশ কিন্তু একদম মানে জন্মের আগে থেকেই বিকাশটা শুরু হয়, যখন মাতৃগর্ভে থাকে তখন থেকে কিন্তু শুরু হয় একদম যে মৃত্যু পর্যন্ত বিকাশ চলতে থাকে। তো বিকাশটা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। যে কোনো স্টেজের মধ্যে বিকাশটা একটু কম হবে, কোনো জায়গাতে বেশি হবে, কোনো একটা ব্যক্তির কম হবে, কোনো একটা ব্যক্তির বেশি হবে, কিন্তু কম বেশি যেটাই হোক, এই বিকাশ কিন্তু সারা জীবন চলতে থাকবে। তো তার জন্য বিকাশ হলো জীবনব্যাপী প্রক্রিয়া। নেক্সট বৃদ্ধির বৈশিষ্ট্য হলো, বৃদ্ধির যে বৈশিষ্ট্য, বৃদ্ধির কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যেরকম আকার বা আয়তনে পরিবর্তন, যে আকার বা আয়তনে পরিবর্তন হচ্ছে, দৈহিক ও পরিমাণগত পরিবর্তন, পরিণমনের বৃদ্ধির সমাপ্তি, যে পরিণমনের মধ্যে বৃদ্ধির সমাপ্তি হয়। তো এগুলি হলো বৃদ্ধির কিছু বৈশিষ্ট্য। নেক্সট রয়েছে বিকাশের কিছু বৈশিষ্ট্য। আকৃতি ও ক্রিয়ার পরিবর্তন, আকৃতি ও ক্রিয়ার যে পরিবর্তন হচ্ছে, পর্যবেক্ষণযোগ্য জীবনকাল ব্যস্ত, মানসিক, সামাজিক ও গুণগত পরিবর্তন, অবিচ্ছিন্ন প্রক্রিয়া, ক্রমসংযোজনশীল, জটিল প্রক্রিয়া, সবগুলি হলো বিকাশের প্রক্রিয়া। তোমরা কনসেপ্ট ক্লাসটা দেখলে আর জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। এনিওয়ে নেক্সট রয়েছে 25 নম্বর জীবনব্যাপী ক্রম উন্নয়নশীল সামগ্রিক পরিবর্তন হলো বিকাশ। যে জীবনব্যাপী যে উন্নয়নশীল সামগ্রিক পরিবর্তনটা মানে সারা জীবন ধরে যে একটা ক্রম উন্নয়নশীল সামগ্রিক পরিবর্তন হয়, সেটা হলো কি? সেটা হলো বিকাশ। নেক্সট 26 নাম্বার
শিশুর পরিণমনের কয়েকটি উদাহরণ যেরকম বয়সের সঙ্গে সঙ্গে উচ্চতা, ওজন, পাকস্থলী, মস্তিষ্ক ইত্যাদি আকারে বেড়ে যায়। বয়সের সঙ্গে সঙ্গে ধারণা, স্মৃতি, কারণ নির্ণয়, তারপর ক্ষমতা বেড়ে যায়। বয়সের সঙ্গে সঙ্গে সমস্ত শিশুর চলনের ধারাবাহিকতা, যেমন ওপর হওয়া, হামাগুড়ি দেওয়া, বসা, দাঁড়ানো এবং হাঁটা, এগুলি কি হয় মানে যত বেশি বয়স বাড়বে বাচ্চারা কি হয়, বাচ্চারা কিন্তু মানে যে সে যত বেশি ধরো বড় হলো, সে তার হাইটটা বাড়বে, তার ধরো মস্তিষ্কের ডেভেলপমেন্ট হবে, সে অনেক কিছু শিখতে পারবে, তার যে মেমোরি পাওয়ার সেটা আস্তে আস্তে আরও ডেভেলপ হবে। সে আস্তে আস্তে ধরো কোনো একটা বাচ্চা প্রথমে আস্তে আস্তে সে হামাগুড়ি দিল, তারপর সে আস্তে আস্তে বসতে শিখলো, তারপর একটু দাঁড়াতে শিখলো, তারপর হাঁটতে শিখলো, তারপর দৌড়াতে শিখলো। তো এগুলি কখন হবে, যখন তার বডিটা, তার মাইন্ড এরকম একটা ম্যাচুরেশন আসবে, ম্যাচিউর হবে, পরিণমন হবে, তখনই কিন্তু সেইগুলো ডেভেলপমেন্ট হবে, এগুলো শিখতে পারবে। তার পায়ের মাংসপেশিগুলি ম্যাচিউর হলে সে হাঁটা শিখবে, সে শিখবে। শেখার ফলে কি হবে, এই যে তার ম্যাচুরেশন হয়েছে, সে যে লার্নিং করেছে, এটার ফলে কি হয়, এটার ফলে বিকাশ হয়ে থাকে। তো এইগুলি হলো শিশুর পরিণমন মানে ম্যাচুরেশনের কিছু উদাহরণ। তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে 27 নাম্বার। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। বিভিন্ন গবেষণার ক্ষেত্রে কি প্রমাণিত হয়েছে, দৈহিক এবং মানসিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস পাওয়া যায়। যে বিভিন্ন গবেষণা, যে বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন সাইকোলজিস্ট বিভিন্ন কিছু নিয়ে গবেষণা করেছেন, তো এরকম বিভিন্ন গবেষণার মধ্যে এটা প্রুভ হয়েছে যে দৈহিক, ফিজিক্যালি বা যে মানসিক যে ডেভেলপমেন্ট রয়েছে সেটা সম্পর্কে আগে থেকে প্রেডিক্ট করা যায়। এখন ধরো, এখন কেউ একজন মানে তার বডি মাস দেখে বা সে বলতে পারলো যে সে ভালো দৌড়াতে পারবে, মানে আগে থেকে একটু প্রেডিক্ট করতে পারবে, বা তার মানসিক বিকাশ দেখে সে বলতে পারলো সে ওই জিনিসটা করতে পারবে, ওইটা করতে পারবে, এটা হতে পারবে। তো একটা প্রেডিক্ট করা যায়। তো এরকম বিভিন্ন গবেষণার মধ্যে এই জিনিসটা প্রমাণিত হয়েছে। নেক্সট 28 নাম্বার। দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম নীতি হলো যে দৈহিক বিকাশের ক্ষেত্রে, ফিজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অন্যতম একটা নীতি বা প্রিন্সিপাল রয়েছে। সেটা কি, দেহের ঊর্ধ্বাংশ থেকে ক্রমশ নিম্নাংশে বিকাশ ঘটে। মানে দৈহিক বিকাশের ক্ষেত্রে একটা অন্যতম নীতি হলো, এই যে দেহ রয়েছে, আমাদের যে বডিটা রয়েছে, এই বডির মধ্যে, বডির যে উপরে রয়েছে ঊর্ধ্বাংশ মানে উপর থেকে তারপর ক্রমশ নিচের দিকে বিকাশটা ঘটে। মানে আগে উপর দিকে ধরো একটা মানুষ রয়েছে, আগে কি হয়, আগে উপর দিকে বিকাশটা করে, তারপর আস্তে 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 নিচের দিকে, ক্রমশ নিচের দিকে বিকাশটা ঘটে। নেক্সট রয়েছে 29 নাম্বার। বিকাশের সঠিক বক্তব্যটি হলো, ব্যক্তিগত পার্থক্য থাকা সত্ত্বেও প্রতিটি শিশুর বিকাশের ক্ষেত্রে নির্দিষ্ট স্তর অতিক্রম করে, সেই জন্য স্তরভিত্তিক শিক্ষা পরিকল্পনা করা বিজ্ঞানসম্মত। 30, শিক্ষাক্ষেত্রে জীবন বিকাশের স্তরের ব্যবহারিক তাৎপর্য হল প্রতিটি শিশুর জীবন বিকাশের স্তরগুলি অতিক্রম করায় স্তরভিত্তিক শিক্ষামূলক কর্মসূচি পরিকল্পনা করা সম্ভব। কোনো শিশু যদি স্বাভাবিক থেকে সামান্য ব্যতিক্রমী হয়ে সেই ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তাকে মূল স্রোতে নিয়ে আসা যায়। 31, বিকাশ প্রক্রিয়ায় অনুশীলনের পদ্ধতি হলো পর্যবেক্ষণ, সাক্ষাৎকার এবং প্রশ্নগুচ্ছ। যে বিকাশ প্রক্রিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রসেসের যে অনুশীলন পদ্ধতিটা, সেই অনুশীলন পদ্ধতি কি, পর্যবেক্ষণ, অবজারভেশন, বা সাক্ষাৎকার বা প্রশ্নগুচ্ছ। নেক্সট 32, মানবিক বিকাশ হলো, মানবিক বিকাশটা কি, মানবিক বিকাশ হলো পরিমাণগত এবং গুণগত, কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ। তো মানবিক বিকাশটা কি, যে মানুষের যে বিকাশটা সেটা হলো কোয়ালিটিভ প্লাস কোয়ান্টিটিভ বোথ, কারণ এখানে মেজারও করা যায়, প্লাস এটাকে অন্য জায়গাতে কোয়ালিটিভও হয়ে থাকে যেখানে মেজারও করা যায় না, পরিমাণগত গুণগত বোথ। নেক্সট, তারপর কি রয়েছে, শিশুর বিকাশের অভ্যন্তরীণ উপাদান হলো, শিশুর বিকাশের যে অভ্যন্তরীণ উপাদানটা সেটা কি, বংশগতি, দৈহিক উপাদান, বৌদ্ধিক এবং প্রাক্ষবিক উপাদান। এইগুলি হলো শিশুর বিকাশের অভ্যন্তরীণ কিছু উপাদান। তো কিছু আমাদের অভ্যন্তরীণ উপাদান দেখলাম, এখন আমরা দেখব কিছু বাহ্যিক উপাদান। কি কি বাহ্যিক উপাদান রয়েছে, বাহ্যিক উপাদানের মধ্যে রয়েছে পরিবার ও জীবনের অভিজ্ঞতা, পারিপার্শ্বিক পরিবেশ, আর্থসামাজিক উপাদান ইত্যাদি। শিশুর বিকাশের কিছু অভ্যন্তরীণ উপাদান রয়েছে, কিছু বাহ্যিক উপাদান রয়েছে। অভ্যন্তরীণ যে উপাদান সেগুলি কি, যেরকম বংশগতি বা দেহের যে উপাদান রয়েছে, তার যে বৌদ্ধিক বা প্রাক্ষবিক যে ইমোশন উপাদান রয়েছে, এগুলিকে কিন্তু অভ্যন্তরীণ উপাদান, এগুলি শিশুর যে অভ্যন্তরীণ থাকে। আর শিশুর বাহ্যিক বিকাশ কোনগুলি হবে, যেরকম পরিবার এবং জীবনের যে অভিজ্ঞতা, যে এখন ধর পরিবার বা জীবনের অভিজ্ঞতা, সোসাইটি থেকে, আশেপাশের পরিবেশ থেকে যে অনেক কিছু সে শিখলো, অনেক কিছু শিখে অনেক কিছু ডেভেলপ হলো, তো ওইটা কী হবে, ওইটা কিন্তু হবে বাহ্যিক উপাদান। তো প্রথমে আমরা অভ্যন্তরীণ উপাদান দেখলাম, তারপর আমরা বাহ্যিক উপাদানও দেখে নিলাম। নেক্সট, শিক্ষণের ফলাফল হল, শিক্ষণের ফলাফলটা কি, মনোভাব গঠন, ধারণা এবং জ্ঞান, এগুলি হলো শিক্ষণের ফলাফল, মানে লার্নিংয়ের যে ফলাফলটা। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগছে। আর তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তোমরা এরকমভাবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটা চাও কিনা, কারণ তোমাদের কমেন্ট অনুসারে কিন্তু আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করি।
তোমাদের নিড অনুসারে ক্লাস নিয়ে আসা কিন্তু আমাদের প্রায়োরিটি। তার জন্য কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা এইভাবে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার প্র্যাকটিস চাও কিনা। যদি তোমাদের কমেন্ট হয় তাহলে কিন্তু ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। আর তাছাড়া তোমাদের যদি নিউ আপডেটেড ভার্সনের নোটসের প্রয়োজন হয়, তোমাদের এই কোশ্চেনগুলোর প্রয়োজন হয়, এই কোশ্চেনের সাথে সাথে তোমাদের একদম ডিপলি ডিসকাস করা চ্যাপ্টার ওয়াইজ সেগুলো প্রয়োজন হয়, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো, আমাদের সেন্টারে এসে নোটসটা দেখতে পারো, দেখে ভালো লাগলে তবেই তোমরা নোটসগুলো নিতে পারো। আমাদের নোটসে একদম ডিপলি ডিসকাস করা রয়েছে, টেট 1 হোক কিংবা টেট 2 হোক, চ্যাপ্টার ওয়াইজ ডিপলি ডিসকাস করা আছে এবং চ্যাপ্টারের সাথে কোশ্চেন আনসারও আছে। আর সেই কোশ্চেন আনসারের মধ্যে কিন্তু এগুলো ইনক্লুডেড আছে। তো যারা যারা নিতে চাও এটা নিতে পারো। এই কোশ্চেনগুলো তো পাবেই, এগুলি ছাড়াও কিন্তু আরও অনেক কিছুই তোমরা নোটসের মধ্যে পেয়ে যাবে। আর নোটের সাথে তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্ট স্পেশাল অনলাইন মক টেস্টও তোমরা পেয়ে যাবে। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এনিওয়ে বাকি ডিটেলস পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই। 36 নম্বর, শিশু নির্ভরশীলতা হ্রাসের বয়স হলো কৈশোরকাল। যে শিশু যে নির্ভরশীলতা সেটা হ্রাসের কোন বয়স? কৈশোরকালে শিশু নির্ভরশীলতা হ্রাস পায়। বয়ঃসন্ধিকালে একটি পরিচিত সমস্যা, বয়ঃসন্ধিকালে একটি পরিচিত সমস্যা হলো প্রবঞ্চিত হওয়া ভ্রান্তি। যে প্রবঞ্চিত হওয়া যে ভ্রান্তিটা সেটা বয়ঃসন্ধিকালে একটি সমস্যা। নেক্সট রয়েছে 38 নম্বর। 38 নম্বরে রয়েছে বিকাশ হলো ব্যক্তির জৈবিক চাহিদা এবং মানসিক ও সামাজিক চাহিদার মিথস্ক্রিয়ার ফল। যে বিকাশটা কি? বিকাশটা হলো ব্যক্তিদের জৈবিক চাহিদা রয়েছে, মানসিক চাহিদা রয়েছে, সামাজিক চাহিদা রয়েছে, এই সব কিছুর একটা সব কিছু মিশ্রিত একটা ফল, মিথস্ক্রিয়ার ফলই হলো বিকাশ। শিশু স্নায়ুতন্ত্রের বিকাশ দ্রুত হয় কখন? মাতৃগর্ভে। শিশুর যে স্নায়ুতন্ত্র রয়েছে সেটা বিকাশটা খুব দ্রুত হয়। কখন হয়? মাতৃগর্ভে থাকাকালীন। সেফালোকডাল প্রিন্সিপাল অনুযায়ী বৃদ্ধি ঘটে। সেফালোকডাল প্রিন্সিপালের অনুযায়ী শিশুর কিভাবে বৃদ্ধিটা ঘটে? প্রথমে মস্তিষ্ক, পরে নিম্নের অঙ্গ প্রত্যঙ্গ। মানে সেফালোকডাল প্রিন্সিপালের ক্ষেত্রে কি হয়? ধরো এটা একটা ব্যক্তি, প্রথমে কি হয়? প্রথমে মস্তিষ্কের ডেভেলপমেন্ট হয়, তারপর দেহের যে অন্যান্য ব্যক্তি, মানে প্রথম মস্তিষ্ক, তারপর দেহের অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলি ডেভেলপ হয়। আর প্রক্সিমা ডিস্টাল প্রিন্সিপালটা কি? প্রক্সিমা ডিস্টাল প্রিন্সিপালটা হলো কেন্দ্রীয় অংশ থেকে অন্যান্য অংশ, মানে প্রথমে কেন্দ্রে হয়, প্রথম মিডলে হয়, তারপর যে দেহের অন্যান্য পার্টসগুলিতে, বডি পার্টসগুলি ডেভেলপমেন্ট হয়ে থাকে। তো সেফালোকডাল হলে প্রথমে মস্তিষ্ক, পরে নিচের দেহের অন্যান্য পার্টস। আর প্রক্সিমা ডিস্টাল হলে প্রথমে বডির যে সেন্ট্রাল পার্টটা রয়েছে সেখানে হয়, তারপর অন্যান্য পার্টে হয়ে থাকে। নেক্সট রয়েছে 42 নম্বর, শিশুর বিকাশের সামাজিক প্রেক্ষাপটে নিয়ে আলোচনা করেছেন। কে করেছেন? ইউরি বনফ্রেনার ব্রেনার। এটা হবে ইউরি ব্রনফ্রেনার ব্রেনার। নেক্সট 43, শারীরিক বিকাশ শিশুর আচরণকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উভয় নিয়ন্ত্রিত করে থাকে। মানে শারীরিক বিকাশটা শিশুর যে আচরণকে প্রত্যক্ষ এবং পরোক্ষ, মানে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি উভয়ভাবেই নিয়ন্ত্রণ করে থাকে। জীবন বিকাশের বিভিন্ন স্তরে ব্যক্তির শারীরিক বৃদ্ধি, কোন স্তরে বিকাশের হার দ্রুত ঘটে এবং কোন স্তরে ধীরে ধীরে ঘটে। মানে কি হয়? জীবন বিকাশের যে বিভিন্ন স্তরে কি হয়? শারীরিক যে বৃদ্ধিটা হয়, কোনো স্তরে বেশি হয়, কোনো স্তরে খুব তাড়াতাড়ি হয়, কোনো স্তরে আবার আস্তে আস্তে হয়, ধীরে ধীরে হয়। তো এটা কিন্তু সব স্টেজের মধ্যে কিন্তু বিকাশটা সেম লেভেলে থাকে না। কোনো জায়গাতে ধরো দ্রুত হয়, কোনো জায়গাতে আস্তে আস্তে হয়, কোনো জায়গাতে বেশি হয়, কোনো জায়গাতে কম হয়। তো জীবন বিকাশের স্তরের মধ্যে সব জায়গাতে শারীরিক বৃদ্ধিটা সেম হয় না। তো কোনো জায়গাতে দ্রুত হয়, কোনো জায়গাতে ধীরে হয়। শৈশব এবং বাল্যকালের দুইটি প্রধান আবেগ, ভয় এবং ভালোবাসা। যে শৈশব এবং বাল্যকালের মধ্যে প্রধান দুইটি আবেগ হলো, আবেগ তো অনেক রয়েছে, তার মধ্যে প্রধান দুইটি হলো, একটা হলো ভয়। ভয় খুব কাজ করে যখন শৈশবকালে থেকে বাল্যকাল থাকে, তখন শিশুদের মধ্যে ভয় খুব বেশি কাজ করে। এবং আরেকটা হলো ভালোবাসা। নেক্সট, সামাজিকরণ প্রক্রিয়া বলতে বোঝায়, সামাজিকরণ যে প্রক্রিয়াটা সেটা বলতে কি বোঝায়? সমাজ সমর্থিত আচরণ শেখন, সামাজিক ভূমিকা পালন করা, সামাজিক মনোভাব বিকাশ সাধন করা। তো এইগুলি হলো সামাজিকরণ প্রক্রিয়া বলতে বোঝায়। নেক্সট রয়েছে 47 নম্বর। 47 নম্বরে রয়েছে বিকাশের কোন স্তরে সামাজিক গ্যাংয়ের প্রভাব স্পষ্ট হয়? পরবর্তী বাল্যকালে। মানে বিকাশের বিভিন্ন স্তর রয়েছে সেটা আমরা পড়েছি। এখন কোন স্তরের মধ্যে যে সামাজিক গ্যাং রয়েছে তার প্রভাবটা খুব বেশি লক্ষ্য করা যায়, সেটা হবে পরবর্তী বাল্যকালে, মানে আর্লি চাইল্ডহুডে। পরবর্তী বাল্যকাল কোন সময়টা? এই যে 7 to 11 or 12 ইয়ার্স, এই সময়টাতে কি হয়? এই সময়টাতে সামাজিক গ্যাংয়ের প্রভাবটা বেশি দেখা যায়। নেক্সট, গ্যাং কিভাবে বালকদের সামাজিকরণে সাহায্য করে? গ্যাং কিভাবে বালকদের যে সামাজিকরণ, মানে সমাজের মধ্যে মিলিয়ে নিতে, সমাজে সবার সাথে যে
কমিউনিকেশন করতে, মিলিয়ে নিতে হেল্প করে। কিভাবে করে? দলের প্রতি অনুগত থেকে, দলের নিয়ম নীতি অনুসরণ করে, নিজের কার্যাবলী বন্ধুদের প্রতি সমর্থন পেয়ে, মানে দলের প্রতি অনুগত থাকে বা দলের মধ্যে যে নিয়মকানুন রয়েছে সেগুলি অনুসরণ করে, বা নিজের যে কাজগুলি রয়েছে সেগুলি বন্ধুদের থেকে সমর্থন পায়, বন্ধুদের থেকে হেল্প পায়। তো সেভাবেই কিন্তু গ্যাং কী করে, যে বালকদের মধ্যে, শিশুদের মধ্যে সামাজিকরণ হতে সাহায্য করে। 49, জীবন বিকাশের কোন স্তরে অসামাজিক এবং সমাজ বিরোধী আচরণ সাধারণত দেখা যায়? পরবর্তী বাল্যকালে। কোন সময় দেখা যায়? পরবর্তী বাল্যকালে, লেটার চাইল্ডহুডে দেখা যায়। 50 নাম্বার, ভারতীয়দের ক্ষেত্রে গড়ে বয়ঃসন্ধি কোন বয়স থেকে শুরু হয়? যে কিশোরীদের ক্ষেত্রে 13 বছর এবং কিশোরদের ক্ষেত্রে 14 বছর। তো এখানে কি হবে, মানে ভারতীয় ক্ষেত্রে একটা গড়, একটা অ্যাভারেজ কিন্তু বলা হলো, মানে এক্সাক্ট সবার ক্ষেত্রে সেম হবে এরকম না, একটা গড়, একটা বয়ঃসন্ধি যে সময়টা সেটা কখন শুরু হয়। তো ভারতীয় ক্ষেত্রে গড় বয়ঃসন্ধিকালে বয়সটা মেয়েদের ক্ষেত্রে এটা 13 বছর বলা হয় এবং ছেলেদের ক্ষেত্রে 14 বছর। তারপর রয়েছে 51 নম্বর, প্রজ্ঞামূলক বিকাশ বলতে প্রজ্ঞামূলক বিকাশ বলতে কী বোঝায়? সমস্যা সমাধানের স্তরের পরিবর্তন, স্মৃতি ও ভাষার ক্ষেত্রে পরিবর্তন, যুক্তি ও চিন্তার ক্ষেত্রে পরিবর্তন। যে প্রজ্ঞামূলক বিকাশ বলতে কী বোঝায়? প্রজ্ঞামূলক বিকাশ হলো একটা কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটা ব্রেনের সাথে রিলেটেড টু ব্রেন। ওকে, প্রজ্ঞামূলক বিকাশ হলো কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটা ব্রেনের সাথে রিলেটেড। তো ব্রেনের সাথে রিলেটেড হলে কি হবে? সমস্যা সমাধানের স্তরের পরিবর্তন, মানে প্রবলেম সলভিং। ধরো কোনো একটা প্রবলেম হয়েছে, এখন তোমরা কোনো একটা প্রবলেম ফেস করছো, প্রবলেম যখন ফেস করছো তোমরা এটা ভাববে কীভাবে সলিউশন আসবে। তো সলিউশন ফাইন্ড আউট করলে এই জিনিসটাকে তোমরা ভেবেছো, কী দিয়ে ভেবেছো? হাত দিয়ে? নিশ্চয়ই না। কী দিয়ে? ব্রেন দিয়ে ভেবেছো। তো সমস্যার সমাধানের স্তরে পরিবর্তন হয়, আর সেটাতে কি হয়, যে কগনিটিভ ডেভেলপমেন্ট হয়ে থাকে। স্মৃতি ও ভাষার ক্ষেত্রে পরিবর্তন, যে স্মৃতি, যে মেমোরি বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়ে থাকে, যে ভাষার ক্ষেত্রে পরিবর্তন হয়ে থাকে। বা যুক্তি ও চিন্তা, যে যুক্তি ও চিন্তার ক্ষেত্রে আমরা কোনো একটা যুক্তি, কোনো একটা চিন্তা করবো, ডিসকাশন করবো, আমরা প্রবলেম সলভিং করবো, আমরা থিঙ্কিং করবো, যে আমরা ভাষার ব্যবহার করবো, বা আমাদের যে মেমোরি পাওয়াটা, এই সব কিছু আমরা কী দিয়ে ভাবি? ব্রেন দিয়ে ভাবি। মানে সবগুলো কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে রিলেটেড, অর্থাৎ প্রজ্ঞামূলক বিকাশের সাথে রিলেটেড। নেক্সট 52 নাম্বার, প্রক্ষোভিক এবং সামাজিক বিকাশ বলতে কী বোঝায়? প্রক্ষোভিক মানে কি? যে ইমোশন, প্রক্ষোভিক মানে ইমোশন, এবং সামাজিক বিকাশ এগুলি বলতে কী বোঝায়? ব্যক্তির মধ্যে যে অনুবর্তিত পরিবর্তন হয়, যে এখন সমাজের মধ্যে কোন জায়গাতে কীভাবে বিহেভ করতে লাগবে, কার সাথে কীভাবে কথা বলতে লাগবে, এটা কিন্তু আমরা সমাজ থেকে শিখে থাকি। তো এই পরিবর্তনটা কিন্তু হয়ে থাকে। তাছাড়া ব্যক্তিরও আত্মধারণ পরিবর্তন হয়, সমাজ এবং ব্যক্তি সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন হয়, এরকম বিভিন্ন পরিবর্তন হয়ে থাকে প্রাক্ষবিক এবং সামাজিক বিকাশের ক্ষেত্রে। নেক্সট, দৈহিক বিকাশের সঙ্গে সম্পর্কিত। দৈহিক বিকাশ মানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, দেহের যে ডেভেলপমেন্ট হচ্ছে, বিকাশ হচ্ছে, চেঞ্জেস হচ্ছে দৈহিক বিকাশের সাথে সম্পর্কিত। দৈহিক বিকাশের সঙ্গে বুদ্ধির সম্পর্ক রয়েছে, যে দৈহিক বিকাশের সাথে কি? বুদ্ধির কিন্তু একটা সম্পর্ক রয়েছে। দৈহিক বিকাশের সঙ্গে শিশুর মধ্যে নানা চাহিদা সৃষ্টি হতে পারে, যে দৈহিক বিকাশের সঙ্গে শিশুর মধ্যে নানা চাহিদা সৃষ্টি হয়। এখন তো বডি কোনো একটা চেঞ্জেস হলো, এটার সাথে কিন্তু শিশুর মধ্যে নানা ধরনের চাহিদাও সৃষ্টি হতে পারে। তো এগুলি হলো দৈহিক বিকাশের সঙ্গে সম্পর্কিত। নেক্সট, শিশুর উচ্চতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত হলো। শিশুর যে উচ্চতাটা সেটা বৃদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত। কিসের? যেরকম উন্নতমান খাদ্য, আর্থসামাজিক অবস্থা, এগুলির সাথে কিন্তু সম্পর্কিত। যে শিশুর যে উচ্চতাটা সেটা বৃদ্ধি হবে, সেটা কিন্তু উন্নত মানের খাদ্য প্রয়োজন বা আর্থসামাজিক অবস্থা, এগুলির উপরে কিন্তু ডিপেন্ড করে। নেক্সট রয়েছে 55 নম্বর, শিশুর দৈহিক বৃদ্ধি ও বিকাশ বলতে বোঝায়। শিশুর যে দৈহিক বৃদ্ধি, ফিজিক্যাল ডেভেলপমেন্ট এবং গ্রোথ, এগুলি বলতে কী বোঝায়? অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ধরনের শারীরিক পরিবর্তন হয়। যে দৈহিক মিন্স ফিজিক্যাল, তো ফিজিক্যালি গ্রোথ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, এগুলি যে হচ্ছে কীভাবে হচ্ছে, মানে শিশুর দেহের শারীরিক পরিবর্তন হচ্ছে। শারীরিক পরিবর্তন হচ্ছে সেটা অভ্যন্তরীণ কারণে হতে পারে, বাহ্যিক কারণেও হতে পারে। যেরকম অভ্যন্তরীণ কারণ বংশগতি রয়েছে, ঠিক আছে, বংশগতির কারণ হতে পারে। বাহ্যিক কারণ যেরকম পরিবেশ রয়েছে, এরকম বিভিন্ন জিনিস রয়েছে। একটু আগে আমরা অভ্যন্তরীণ উপাদান আর বাহ্যিক উপাদানও পড়েছি। তো ওইগুলির কারণে কি হয়? শিশুর মধ্যে কিন্তু বিভিন্ন শারীরিক যে পরিবর্তন, ফিজিক্যাল চেঞ্জেস হয়ে থাকে, ওইটাকেই বলা হয় দৈহিক বৃদ্ধি ও বিকাশ। নেক্সট, নারী ও পুরুষের উচ্চতা এবং ওজন কোন সময় সবচেয়ে বেশি হয়? যে নারী ও পুরুষের যে উচ্চতা এবং ওজনটা কোন সময় সবচেয়ে বেশি হয়? বয়ঃসন্ধিকালের শেষে। কোন সময় হয়? বয়ঃসন্ধিকালের শেষে, মানে টিনেজার যখন শেষ হবে, একদম শেষের যে স্টেজের মধ্যে, ওই স্টেজের মধ্যে ছেলে মেয়েদের তাদের যে উচ্চতা বা তাদের যে ওজনটা সেটা বেশি হয়।
দেখবি অনেক সময় কি হয়, ধরো কেউ কোনো একটা বাচ্চা তার 12 বছর 13 বছর, সে দেখবে সে বেটে রইলো, ছেলেটা মেয়েটা বেটে বা এত একটা বেশি লম্বা হয়নি, সে হঠাৎ করেই দেখবে অনেক সময় কি হয় 16-17 বছর হচ্ছে 18 বছর হচ্ছে, হঠাৎ করেই সে লম্বা হয়ে গেল, হঠাৎ করেই গলার সুরটা চেঞ্জ হয়ে গেল, হঠাৎ করেই তার গোঁফ চলে এসেছে, হঠাৎ করে সে একটু মোটা হয়ে গেল, আবার নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে, সবার ক্ষেত্রে সেম হয় না, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। তো এই যে সবচেয়ে বেশি চেঞ্জেসটা সেটা কিন্তু বয়ঃসন্ধিকালে শেষই হয়ে থাকে। নেক্সট, টার্মেনের মতে কত বছর পরে বুদ্ধির বিকাশ হয় না? টার্মেনের মতে 16 বছর বয়স পরে, মানে 16 বছর পর্যন্তই বুদ্ধির বিকাশ হয়, 16 বছরের পরে আর বুদ্ধির বিকাশ হয় না। এটা কার মতে? টার্মেনের মতে। নেক্সট রয়েছে, শিশুরা সাধারণত কোন সময়ে কোন উপায়ে সমস্যা সমাধান করে? শিশুরা সাধারণত যে কোন উপায়ে? প্রচেষ্টা ও ভুলের কৌশলের সাহায্যে, মানে প্রচেষ্টা ও ভুল, সে ট্রাই করবে, ভুল হবে, আবার ট্রাই করবে, আবার ভুল হবে। ধরো তোমরা এখন কি করছো, তোমরা অনেকেই আছো, অনেকেই তোমরা ট্যাট পরীক্ষা 21-এ দিয়েছো, 22-এ দিয়েছো, হয়নি, এখন আবার দেবে, হয়তো বা এখন হয়ে যাবে, তোমরা কিন্তু কি হচ্ছে, মানে পাশ করতে পারছো না, আবার পরীক্ষা দেবে, একটা প্রথম পাশ করতে না পারলে ডিমোটিভেট হয়ে যাও, কিন্তু আবার একটা মোটিভেশনের সাথে যে না আমাকে করতে লাগবে, আমাকে করতে দেবে, কারণ আমরা সবাই নিম্ন মধ্যবিত্ত করে আমাদের একটা চাকরি খুব দরকার। তো সেটার জন্য পরিশ্রম করতে লাগবে, যে একদিন যদি একটু হতাশা হয়ে যায় যে পরীক্ষা হবে হবে না, আমি পারছি না, কিন্তু পরের দিন থেকে আবার আমাদেরকে দাঁড়াতে লাগবে যে না আমাদের জিনিসটা করতে লাগবে, আমাদের এটা দরকার, আমাদের খিদা থাকলেই কিন্তু আমরা এই জিনিসটা করবো। তো সেটা সেই খিদাটা থাকতে লাগবে, চাকরি পর খিদাটা থাকতে লাগবে। সেটার জন্য কি হবে, সেটার জন্য যে বিভিন্ন সমস্যা আসবে সেটা সমাধান করতে লাগবে, প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে, যে এই মানে বারবার ট্রাই করার মাধ্যমে, যে ভুল ট্রাই করবে, ভুল হবে, এই জিনিসটার মাধ্যমে কি হয়, শিশুদের মধ্যে সাধারণ উপায়ে সমস্যা সমাধান করে থাকে। তো এটা কিন্তু বড়দের ক্ষেত্রেও হয়, যে কোনো একটা কাজ হলো, আবার ভুল হলো, আবার সে করলো, তো পরের সময় আরও বেটার হলো। তো এইটার সাহায্যে কি হয়, বিভিন্ন উপায়, মানে এই উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান হয়ে থাকে। নেক্সট, মানসিক বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রিত হয় পরিবেশ ও বংশগতির দ্বারা, শিখন ও পরিণমনের দ্বারা। মানুষের জটিল প্রক্ষোভ হলো ঘৃণা, যে মানুষের কিছু প্রক্ষোভ রয়েছে, রাগ, ভয়, ভালোবাসা, ঘৃণা, তার মধ্যে জটিল প্রক্ষোভটা হলো ঘৃণা। আবেগ কিভাবে শিশুর ব্যক্তিগত এবং সামাজিক অভিযোজন প্রভাব বিস্তার করে? যে প্রাত্যহিক অভিজ্ঞায় আবেগ শিশুর মনে আনন্দ সঞ্চার করে এবং আবেগ শিশুকে সক্রিয় করে, মানসিক চাপ শিশুর চলন দক্ষতা ব্যাহত করে। 62 রয়েছে, ব্যক্তিত্ব বিকাশের নিয়ন্ত্রক হলো বংশধারা এবং পরিবেশ, শৈশবকালীন পারিবারিক অভিজ্ঞতা এবং পরবর্তী জীবনে বিভিন্ন ঘটনা। যে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে, যে পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন কোন বিষয়টি নিয়ন্ত্রিত হয়ে থাকে, যেরকম বংশধারা, যে জেনেটিক বা যে হেরিডিটি, বা যে কীরকম আশেপাশে পরিবেশ রয়েছে, সেটাও কিন্তু একটা শিশুর উপর খুব বেশি প্রভাব পড়ে, তার আশেপাশে কী চলছে না চলছে, তার ফ্যামিলিগত বা তার সোসাইটি থেকে অনেক কিছু বিষয় তার উপর প্রভাব পড়ে। সেই দিক থেকে কিন্তু একটা ব্যক্তি কী হয়, মানে তার যে ব্যক্তিত্বটা, তার যে পার্সোনালিটিটা, সেই পার্সোনালিটিটা ডেভেলপমেন্ট হয়। তাছাড়া শৈশবকালীন পারিবারিক অভিজ্ঞতা, তার কি এক্সপিরিয়েন্স হচ্ছে, পারিবারিক অভিজ্ঞতা হতে পারে, মানে ছোটোকালে শৈশবকালে তার পরিবারে কী দেখছে না দেখছে, কী ফেস করছে, কীরকম পরিবেশ পেয়েছে, সেটার উপরেও কিন্তু একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টটা যে ইম্পর্ট্যান্ট একটা প্রভাব বিস্তার করে। তাছাড়া পরবর্তী জীবনে বিভিন্ন ঘটনা, বা শৈশবকালীন পরে তার বাল্যকালে, তার টিনেজের সময়ে বিভিন্ন ঘটনা হতে পারে, সেই জিনিসটার উপরেও কিন্তু তার পার্সোনালিটি কীরকম হবে সেটা ডিপেন্ড করে। ব্যক্তিত্বের পরিবর্তন কোন বিষয়গুলির উপর নির্ভর করে? যে ব্যক্তিত্বের পরিবর্তন সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? শারীরিক পরিবর্তন, সামাজিক চাপ, পরিবেশের পরিবর্তন, এগুলির উপর কিন্তু নির্ভর করে। তাছাড়া কি রয়েছে, ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়াগুলি হলো পরিণমন, বিবিধীকরণ, সমন্বয়করণ, এগুলি হলো ব্যক্তিত্ব বিকাশের কিছু প্রক্রিয়া। 65 নম্বরে রয়েছে, শিশুর সামাজিক ধারণা গড়ে ওঠে, শিশুর যে সামাজিক ধারণাটা সেটা গড়ে ওঠে নিজ সম্পর্কে ধারণা গঠনের পর। যে নিজ সম্পর্কে যে ধারণা হয়, সেই ধারণাটা গঠনের পর শিশুর মধ্যে সামাজিক ধারণাটা গড়ে ওঠে, মানে শিশুদের মধ্যে প্রথমে নিজের সম্পর্কে, সে প্রথম নিজের সম্পর্কে ভাবে, নিজের কল্যাণের জন্য ভাবে, তারপর আস্তে আস্তে সে যত বড় হবে তত বেশি সমাজের ব্যাপারে, সমাজের ধারণা নিয়ে সে ভাববে। তো শিশু সামাজিক ধারণা গড়ে ওঠে প্রথমে নিজের সম্পর্কে ধারণা গড়ে ওঠে, তারপর সামাজিক ধারণা গড়ে ওঠে। নেক্সট, বিকাশের কোন স্তরে শিশুর ক্রোধ এবং স্নেহের মধ্যে পার্থক্য বুঝতে পারে? যে বিকাশের বিভিন্ন স্তর রয়েছে, তার মধ্যে কোন স্তরের মধ্যে শিশুদের যে ক্রোধ, শিশুদের মধ্যে যে রাগ রয়েছে, বা তার মধ্যে স্নেহ রয়েছে, মানে কোনটা ক্রোধ আর কোনটা স্নেহ, সেই দুইটার মধ্যে ভালো মানে পার্থক্যটা সে বুঝতে পারে, যে শিশুদের উপর কে রাগ করছে বা কে তাদের স্নেহ করছে, সেই পার্থক্যটা বুঝতে পারে, সেটা শৈশবে। কোন স্টেজের মধ্যে? শৈশবে। নেক্সট, সাধারণত কোন বয়স পর্যন্ত শিশুরা আত্মকেন্দ্রিক হয়? প্রায় 3 বছর বয়স পর্যন্ত, যে শিশুরা প্রায় 3 বছর বয়স পর্যন্ত আত্মকেন্দ্রিক হয়, সেলফ সেন্টারেড হয়। কত বছর বয়স পর্যন্ত? প্রায় 3 বছর পর্যন্ত।
68 শিক্ষার্থীদের উপর শিক্ষকের কঠোর আচরণ শিক্ষার্থীর বিকাশে যে নেতিবাচক প্রভাব ফেলে তার ফলে মানে শিক্ষার্থীর উপর শিক্ষকদের একটা কঠোর আচরণ করছে, তো সেটা মানে কীরকমভাবে প্রভাব ফেলে তার উপর নেতিবাচক প্রভাবটা ফেলে কীভাবে? শিক্ষার্থীর সুসংহত ব্যক্তিত্ব বিকাশ ব্যাহত হতে পারে। এখন ধরো কোনো একটা স্কুলের মধ্যে ক্লাসের মধ্যে একজন শিক্ষক সব সময় প্রতিনিয়ত একটা শিক্ষার্থীর সাথে কঠোর আচরণ করে, ভালো বিহেভ করে না, মানে খুবই নিষ্ঠুরভাবে আচরণ করে, তাহলে তার উপর যে এই যে পার্সনটা রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তার উপর কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলে। মানে শিক্ষার্থী তার যে ব্যক্তিত্ব বিকাশ, এরকম পার্সোনালিটি ডেভেলপমেন্ট হতো, কিন্তু সেটাতে কিন্তু প্রপারভাবে হয় না। হয়তো বা তার মধ্যে একটা ভয় ঢুকে যায়, বা এখন ধরো কোনো একটা ব্যক্তি শিক্ষার্থীকে কী করে, একজন শিক্ষক একজন শিক্ষার্থী সবসময় বলে তুমি পারো না, তুমি পারো না, তোমার হচ্ছে না, তুমি এটা করো না, মানে সবসময় খালি এরকম ডিমোটিভেট করছে, তাহলে তার মধ্যে একটা ভয় কাজ করবে। তার মধ্যে একটা এরকম একটা কাজ করছে, আমি হয়তো কিছু পারি না, আমি হয়তো কিছু পারবো না, কিছু করতে পারবো না। তাতে কিন্তু তার কিন্তু মানে যে ব্যক্তিত্ব যে বিকাশটা সেখানে কিন্তু ব্যাহত ঘটছে। তো এরকম যদি আচরণ করি, এরকম আচরণ করা ঠিক না। এরকম আচরণ করলে সেটা কিন্তু খুবই একটা খারাপ একটা পজিশন হয়। সেটা শিক্ষার্থীর জন্য, শিক্ষার্থীর লাইফের উপর খুবই একটা খারাপ প্রভাব পড়ে। তো শিক্ষার্থীর উপর শিক্ষকের কঠোর আচরণ শিক্ষার্থী বিকাশের ক্ষেত্রে যে নেতিবাচক প্রভাব ফেলে সেটা হলো শিক্ষার্থী সুসংহত ব্যক্তিত্ব বিকাশে ব্যাহত হতে পারে। 69 শৈশবকালে শিশুরা তাদের অনুভূতি প্রকাশ করে কিসের মাধ্যমে? যে শৈশবকালে শিশুরা তাদের যে অনুভূতি রয়েছে তারা সেটা প্রকাশ করে ভাষার মাধ্যমে। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে শৈশবকাল মানে ইনফ্যান্সি স্টেজ, মানে 0 to 2 ইয়ার্স। প্রথমেই কিন্তু মানে জন্ম থেকে 2 বছর প্রথমে কিন্তু বাচ্চারা কথা বলতে পারবে না। প্রথম বাচ্চারা কী করবে? কান্না করবে। যে প্রথম বাচ্চারা কান্না করবে, ওকে, কান্না করবে, তারপর কিছু সাউন্ড করবে। সেই সাউন্ডগুলিকে আমরা কি বলে থাকি? কুইং, তারপর যেরকম রয়েছে বেবলিং রয়েছে, এই সাউন্ডগুলি রয়েছে, ওকে, এই সাউন্ডগুলি করবে। তারপর আস্তে আস্তে সে একটা কথা বলতে শিখবে, তারপর দুইটা ওয়ার্ড, একটা ওয়ার্ড প্রথম, তারপর 2টা ওয়ার্ড, তারপর 3টা 4টা, যত বড় হবে আস্তে আস্তে সে অনেক সেন্টেন্স ফর্ম করা শিখবে, আরও বেশি বেশি ওয়ার্ড শিখবে। তো শৈশবকালে এখন যদি তোমাদের অপশানে থাকে, যে অপশানে যদি ভাষার মাধ্যমে, চিৎকারের মাধ্যমে এরকম থাকে, তখন ভাষার মাধ্যমে দিয়ে দেবে। কিন্তু যদি থাকে কান্নার মাধ্যমে, তখন কিন্তু আনসারটা হবে কান্নার মাধ্যমে। তো কোশ্চেনটা বুঝে কিন্তু আনসার করবে। এনিওয়ে, নেক্সট রয়েছে 70 নাম্বার। প্রক্ষোভ বিকাশ কোন সময়ে সর্বোচ্চ পরিমাণে হয়? যে প্রক্ষোভের যে বিকাশটা মানে ইমোশন ডেভেলপমেন্ট, প্রক্ষোভ মানে কি? ইমোশন। যে ইমোশনাল যে ডেভেলপমেন্টটা সেটা কোন সময় সবচেয়ে বেশি হয়ে থাকে? সেটা হয়ে থাকে সবচেয়ে বেশি বয়স্ককালে অ্যাডাল্টহুডে ইমোশনের ডেভেলপমেন্টটা সবচেয়ে বেশি হয়ে থাকে। নেক্সট 71 নম্বর। প্রাক্ষোভিক বিকাশের উপাদান হলো স্বাস্থ্যের বিকাশ ও বুদ্ধি, সামাজিক ও পারিবারিক পরিবেশ ও সম্পর্ক, বিদ্যালয়ের পরিবেশ এবং শিক্ষকের আচরণ। এগুলি প্রাক্ষোভিক বিকাশ মানে ইমোশনাল ডেভেলপমেন্টের কিছু উপাদান, যে স্বাস্থ্যের বিকাশ ও বুদ্ধি। এখন স্বাস্থ্যের উপর কেউ ধরো এখন শরীর ভালো না, স্বাস্থ্যটা মানে তার হেলথ ভালো না, তাহলে কিন্তু তার বিকাশটাও, তার যে ইমোশন যে বিকাশ সেটার উপর কিন্তু প্রভাব পড়বে। বা তার যে সামাজিক বা পারিবারিক পরিবেশ তো এরকম একটা ভালো পাচ্ছে না, তাহলে সেটাও ইমোশনের উপর মানে ইমোশনের উপর প্রভাব বিস্তার করবে। বা ধরো এখন পারিবারিক পরিবেশ খুবই আনন্দদায়ক, খুবই ভালোভাবে চলছে, তাহলে তাই সে কি, সে হাসি খুশি থাকবে। তো প্রাথমিক বিকাশটা কী হবে? সেটা মানে বিভিন্ন বিকাশের দিকে উপাদান রয়েছে। বেসিক্যালি স্বাস্থ্যের উপর, স্বাস্থ্য বিকাশ, সামাজিক পারিবারিক সম্পর্ক, বা বিদ্যালয়ে কীরকম পরিবেশ, শিক্ষকের কীরকম আচরণ, পরিবারের সদস্যদের কীরকম আচরণ করছে, এই সব কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে যে একটা শিশুর তার যে ইমোশনাল ডেভেলপমেন্টটা কীভাবে হবে, ভালোভাবে হবে, খারাপভাবে হবে, কীভাবে হবে, সেটা কিন্তু তার আশেপাশে সব কিছুর উপরই ডিপেন্ড করছে। তার স্বাস্থ্যের উপর, তার হেলথের উপর, পরিবারের উপর, স্কুল এনভায়রনমেন্টের উপর, শিক্ষকের উপর, তার আশেপাশের লোকজনের উপর, এই সব কিছুর উপরেই কিন্তু ডিপেন্ড করছে। তো এই সবগুলি হলো প্রাক্ষোভিক বিকাশের উপাদান। 72 প্রাক্ষোভিক বিকাশের ব্যক্তিগত উপাদান হলো দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, শারীরবৃত্তীয় ও সামাজিক বিকাশ। এগুলি হলো প্রাক্ষোভিক বিকাশের কিছু ব্যক্তিগত উপাদান। ওকে, দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, শারীরবৃত্তীয় ও সামাজিক বিকাশ, এগুলি ব্যক্তিগত উপাদান। নেক্সট, প্রাক্ষোভিক বিকাশের সামাজিক উপাদান। আগে দেখলাম ব্যক্তিগত, এখন আমরা দেখব সামাজিক উপাদান। সামাজিক উপাদানের মধ্যে রয়েছে যেরকম পিতামাতা রয়েছে, পরিবার, বিদ্যালয়, প্রতিবেশী, সম্প্রদায়, সমাজ, এগুলি হলো সামাজিক উপাদান। নেতিবাচক প্রভাবগুলি হলো, নেতিবাচক যে প্রক্ষোভগুলি সেগুলি কি? দুঃখ, কষ্ট, রাগ, ভয়, এগুলি হলো নেতিবাচক। 75 শিশু সামাজিক বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো পরিবার। যে শিশুর তার যে সামাজিক ডেভেলপমেন্ট হবে, বিকাশ হবে, সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবার। আগে পরিবার আসবে, যে মা বাবা, পরিবার, তারপর আসবে অন্যান্য সদস্যরা। ওকে, নেক্সট, সামাজিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অস্পৃশ্যতা এবং জাতি ব্যবস্থা, ভাষাগত সমস্যা, পরিবারের দুর্বল আর্থিক অবস্থা এবং ধর্ম।
শিশু সামাজিক বিকাশে সহায়ক বিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ, শিক্ষণে দলগত পদ্ধতি এবং যথার্থ আন্তঃব্যক্তি সম্পর্ক, যেগুলো শিশু সামাজিক বিকাশে সহায়তা করে, যে শিশুর যে সোশ্যাল ডেভেলপমেন্ট হবে সেগুলিতে হেল্প করে, যেরকম বিদ্যালয়ে যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে বা শিক্ষণের যে দলগতি পদ্ধতি বা যথার্থ আন্তঃব্যক্তিক সম্পর্ক, এই সবগুলা কিন্তু শিশুর সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাহায্য করে। তারপর হচ্ছে 78 নাম্বার, ইংরেজি মোরাল শব্দটি কোন শব্দ থেকে এসেছে? লাতিন শব্দ থেকে এসেছে। লাতিন শব্দ মোরেস থেকে মোরাল শব্দটি এসেছে। একজন শিক্ষক হিসাবে শিশুদের নৈতিক বিকাশের জন্য কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন? সমাজ সেবামূলক কর্মসূচির আয়োজন, বিদ্যালয় পঞ্চায়েতের আয়োজন, বিভিন্ন ধরনের জাতীয় দিবস বা উৎসব উদযাপন। যে একজন শিক্ষক হিসাবে শিশুদের নৈতিক বিকাশের জন্য এই পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, যে কিছু সমাজ সেবামূলক কর্মসূচি আয়োজন করতে পারে, যাতে শিশুরা কী করতে পারে, ধরো টিচাররা যদি এখন সমাজ সেবামূলক কোনো একটা প্রোগ্রাম করে, তাহলে তারা কিন্তু অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে সমাজ সেবা কীভাবে করে, কেন দরকার, অনেক কিছু জানতে পারবে। তাছাড়া বিদ্যালয়ে পঞ্চায়েত আয়োজন করতে লাগবে, বিভিন্ন ধরনের জাতীয় উৎসব পালন করতে লাগবে, উৎসব উদযাপন করতে লাগবে, যেরকম 2-3 দিন পরেই 26শে জানুয়ারি, ঠিক আছে? তখন এই যে 26শে জানুয়ারি আসবে, এটা কি? এটা একটা কিন্তু জাতীয় দিবস। এরকম যখন স্কুলের মধ্যে পালন করা হয়, তখন স্টুডেন্টরা জানতে হবে কেন 26শে জানুয়ারিটা রিপাবলিক ডে কেন পালন করা হয়, এটা কেন, কোন রিজনটা, এরকম অনেক কিছু কিন্তু জানতে পারবে। নেক্সট রয়েছে মানব বিকাশের কোন স্তরকে রহস্যজনক স্তর বলা হয়? এটা কী হবে? বাল্যকাল। ওকে, রহস্যজনক স্তর বলা হয়। নেক্সট রয়েছে 81 নম্বর, প্রাথমিক বস্তু ধর্মীয় জ্ঞান আরোহণের প্রক্রিয়ার নাম হলো সংবেদন এবং প্রত্যক্ষণ। কি হবে? সংবেদন এবং প্রত্যক্ষণ। ওকে, সো আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগছে। জানি ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু কোশ্চেনও অনেক 100 টাইপ অফ কোশ্চেন রয়েছে, তার জন্য একটু লেন্দি হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে যে তোমরা ক্লাসগুলি যে প্রতিটা কোশ্চেনের ডিটেলস চাও, নাকি জাস্ট কোশ্চেনটা পরে আনসার বলে দেবো। তোমরা যেভাবে চাও সেভাবেই আমি ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। এনিওয়ে, নেক্সট রয়েছে 82 নাম্বার, মানসিক বৈশিষ্ট্যের বিকাশকে একসঙ্গে বলা হয় বৌদ্ধিক বিকাশ এবং জ্ঞানমূলক বিকাশ। ওয়াটসনের মতে শিশু প্রক্ষোভ হলো, যে ওয়াটসনের মতে শিশু প্রক্ষোভগুলি কি? ভয়, রাগ, ভালোবাসা, এগুলি হলো শিশু প্রক্ষোভ। কার মতে? ওয়াটসনের মতে। মানবিক বিকাশটা কি? গুণগত এবং পরিমাণগত। কী হবে? গুণগত এবং পরিমাণগত, কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ। 85, শারীরিক বৃদ্ধি এবং বিকাশকে বলা হয় পরিণমন। কি বলা হয়? পরিণমন বলা হয়। প্রজ্ঞামূলক বিকাশটা কি? প্রজ্ঞামূলক বিকাশ হলো মানে কগনিটিভ ডেভেলপমেন্ট। প্রজ্ঞামূলক বিকাশটা আমরা বলতে পারি কগনিটিভ ডেভেলপমেন্ট। নেক্সট রয়েছে, কে বয়ঃসন্ধিকালকে পরিচয় গঠনের স্তর বলেছেন? এরিক এরিকসন বয়ঃসন্ধিকালকে পরিচয় গঠনের স্তর বলেছেন। এডুলেসেন্স কথাটি কোন ভাষা? এগুলি লাতিন ভাষা। এডুলেসেন্স শব্দটা হলো একটা লাতিন ভাষা। 90 নম্বরে রয়েছে দৈহিক চাহিদাগুলি হলো। দৈহিক চাহিদা সেটা কি? খাদ্যের চাহিদা, সক্রিয়তার চাহিদা, পুনর্বৃত্তির চাহিদা। মানসিক চাহিদাগুলি কোনগুলি? নিরাপত্তার চাহিদা, ভালোবাসার চাহিদা, আত্মপ্রকাশের চাহিদা, অনুকরণের চাহিদা, কৌতূহলের চাহিদা, আত্মপ্রকাশের চাহিদা, এগুলি হলো মানসিক চাহিদা। তারপর হচ্ছে সামাজিক চাহিদা। সামাজিক চাহিদা কোনগুলি? সহযোগিতার চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা, সাহচর্যের চাহিদা এবং সামাজিক অনুমোদনের চাহিদা। তো এটা হলো দৈহিক চাহিদা, মানসিক চাহিদা এবং সামাজিক চাহিদা। 93 নম্বরে রয়েছে, বিকাশ প্রক্রিয়া সাধারণত অগ্রসর হয় বিশেষ থেকে সাধারণের দিকে এবং সমগ্র থেকে অংশের দিকে। যে বিকাশের যে প্রক্রিয়াটা সেটা সাধারণত বিশেষ থেকে সাধারণের দিকে যায়, তারপর হয় সমগ্র থেকে অংশের দিকে। ওকে, নেক্সট, শিশুর বিকাশের জৈবিক উপাদান হলো। জৈবিক উপাদান কোনটা? বংশগতি, লিঙ্গ, হরমোন, পুষ্টি, খাদ্য, এগুলি হলো জৈবিক উপাদান। শিশুর বিকাশে মনোবিজ্ঞানী উপাদান হলো নিরাপত্তা, অনুসন্ধান, অনুকরণ, আত্মপ্রকাশ, সহমর্মিতা, প্রকাশমূলক দক্ষতা ইত্যাদি। এগুলি হলো শিশুর বিকাশে মনোবিজ্ঞানী উপাদান। তারপর রয়েছে শিশুর বিকাশে সামাজিক উপাদানগুলি কি? যে শিশুর বিকাশের যে সামাজিক উপাদানগুলি সেগুলি হলো সহযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, দলবদ্ধতা, সমবেদনা, স্বতঃস্ফূর্ত ব্যবহার, প্রতিযোগিতা ইত্যাদি। নেক্সট রয়েছে 97 নম্বর, চরিত্র বিকশিত হওয়ার উপাদানগুলি হলো সদিচ্ছা, ইচ্ছাশক্তি, আচরণ, নৈতিকতা। কোন সময় শিশুরা অন্তরঙ্গ গোষ্ঠীর সক্রিয় সদস্য হয়? প্রাক শৈশবকালে। কোন সময়? প্রাক শৈশবকালে। শিশু হলো একটি বই যেটি শিক্ষক পাতায় পাতায় পড়বে। কে বলেছেন? রসু। এই কথাটা কে বলেছেন? রসু বলেছেন। যে রসু বলেছেন শিশু হলো একটা বই, আর যে বইটি শিক্ষক কী করবেন? একদম পাতায় পাতায় মানে ডিটেলসে পড়বে, মানে বেসিক্যালি শিশুকে নিয়ে স্টাডি করবে, শিশুকে জানবে, স্টুডেন্টকে জানবে, জেনে তার উপর ডিপেন্ড করে ক্লাস করাবে। তার জন্য বলা হয়েছে শিশু হলো একটি বই যেটি শিক্ষক পাতায় পাতায় বলবে। আর এই কথাটা বলেছেন, স্টেটমেন্টটা দিয়েছেন রসু।
নেক্সট রয়েছে এডুলেসেন্স। এডুলেসেন্স একটা গ্রন্থ। এই গ্রন্থটা কে লিখেছেন? স্ট্যানলি হল। স্ট্যানলি হল একটা গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থটার নাম হলো এডুলেসেন্স। নেক্সট সাইকোলজি অফ দ্য চাইল্ড 1969। এই যে গ্রন্থটা, এই গ্রন্থটা কে লিখেছেন? পিয়াজে। পিয়াজের একটা গ্রন্থ হলো সাইকোলজি অফ দ্য চাইল্ড, যেটা হয়েছে 1969 খ্রিস্টাব্দে, আর এই গ্রন্থটা লিখেছেন পিয়াজে। ওকে, সো এই ছিল 101টা কোশ্চেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা থেকে। একদম প্রথম চ্যাপ্টারটা সিডিপির ক্ষেত্রে রয়েছে, টেট 1 এবং টেট 2 ক্ষেত্রে। তো এখান থেকে আমরা টোটাল 101টা কোশ্চেন নিয়ে ডিসকাস করলাম। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে, তোমাদের কাছে এই ক্লাসটা হেল্পফুল হয়েছে। তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ক্লাসগুলি ভালো লাগছে কিনা, এবং এই যে সিরিজটা শুরু করলাম এইটা কন্টিনিউ করবো কিনা সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। কারণ তোমাদের কমেন্টের অনুসারেই আমি এই সিরিজটা কন্টিনিউ করব। তোমাদের পছন্দ হলে, যদি না হয় তাহলে করব না। কারণ তোমাদের কমেন্ট হলো, তোমরা হলো আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। তার জন্য বারবার বলি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ওকে, সো এটা ছিল সিডিপি থেকে ফার্স্ট চ্যাপ্টার থেকে। তো পরের চ্যাপ্টারটা নিয়ে আসবো কিনা সেটা তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। সো ফ্রেন্ডস, তোমাদের যদি হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার তোমাদের একটা কোয়ালিটিফুল নোটস প্রোভাইড করা হচ্ছে, যেখানে টেট 1ও আছে এবং টেট 2 আছে। যেটা তোমাদের প্রয়োজন সেটা তোমরা নিতে পারো। কম্বাইন নোটস দিলে কম্বাইন নোটসও নিতে পারো। আমাদের যে টেটের সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের অ্যাকর্ডিং নোটসগুলো রেডি করা হয়েছে। একদম নিউ আপডেটেড ভার্সন নোটস রয়েছে। নোটের মধ্যে প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা টপিকই প্রথমে ডিপলি ডিসকাস করা আছে, এবং চ্যাপ্টারের শেষে, ডিসকাশনের শেষে কোশ্চেন আনসার রয়েছে প্রচুর পরিমাণে। এবং যারা যারা নোটস নেবে বা নিয়েছো, তোমাদের জন্য থাকছে স্পেশাল অনলাইন মক টেস্ট ফ্রি অফ কস্ট। কারণ যারা যারা নোটস নেবে বা নিয়েছো, তোমাদের জন্য আলাদাভাবে মক টেস্ট আমরা প্রোভাইড করছি, যেটা হয় অনলাইনে কন্ট্যাক্ট করছি, যেটা 20 তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যারা যারা তোমরা নোটস প্রয়োজন, মক টেস্টের প্রয়োজন, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাছাড়াও যদি তোমরা চাও যে তোমরা আলাদাভাবে পেইড মক টেস্ট দেবে, সেটাও দিতে পারো। সেটা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, আর সেটা পাবে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে তোমরা অনলাইন পেইড মক টেস্ট পেয়ে যাবে। তাছাড়া অফলাইন মক টেস্ট দিতে চাইলে অফলাইন মক টেস্টও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। একদম পুরো সিলেবাস থেকেই কিন্তু অফলাইন মক টেস্টের সুবিধা রয়েছে, বুক সিস্টেমে রয়েছে, ওয়েমার্কশিট প্রোভাইড করা হবে, আনসার কি প্রোভাইড করা হবে, আর কোশ্চেন তো আছেই। টোটাল 30টা মক টেস্ট প্রোভাইড করা হবে, আর 30টা মক টেস্টের মধ্যে পার মক টেস্টে 150 করে কোশ্চেন রয়েছে। অর্থাৎ 150 করে কোশ্চেন, 30টা মক টেস্ট, 4500 কোশ্চেন কিন্তু সেট রয়েছে। সেটা তোমাদের যাদের যাদের প্রয়োজন তোমরা আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের সেন্টারে এসে দেখতে পারো, দেখে যাচাই করতে পারো, করে যদি ভালো লাগে, অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তবেই তোমরা নিতে পারো। ওকে, আর যদি চাও যে তোমরা অনলাইন ক্লাস করবে, সেটাও করতে পারো। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের দ্য সাকসেস মাস্টার অ্যাপ রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন কোর্স রয়েছে, যেরকম টেট 2 ক্ষেত্রে ফুল কোর্স রয়েছে, বা কমন সাবজেক্টগুলো রয়েছে, ইন্ডিভিজুয়াল কোর্স রয়েছে। যেটা তোমাদের প্রয়োজন সেটা তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে নিতে পারো, এবং কন্টিনিউয়াসলি তোমরা ক্লাস করতে পারো, পিডিএফ থেকে পড়তে পারো, মক টেস্ট দিতে পারো, প্র্যাকটিস সেট রয়েছে, প্র্যাকটিস করতে পারো। সেগুলো কিন্তু তোমাদের আশা করি অনেকটাই কাজে আসবে। তো তোমাদের নোটসের প্রয়োজন, মক টেস্টের প্রয়োজন, অনলাইন হোক কিংবা অফলাইন, বা ক্লাসেসের প্রয়োজন, যেটাই প্রয়োজন টেট রিলেটেড, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ইনফরমেটিভ ক্লাসে, বা বলতে পারি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা ভালোভাবে প্রিপারেশন করতে থাকো, এবং কোনো সাজেশন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে।